বাসার কাছে এত সুন্দর একটা শপ আছে আগে জানতেই পারিনি। আর জানার পরে যখন ঢুকলাম তখন তো আমি একটু অবাক। কারণ এখানে অনেক কিছুই প্রয়োজনীয় জিনিস আছে। তো আমি পুরাটা ভিডিও করতে পারিনি। আমি শুধু ২ পাশ ভিডিও করেছি। এটা দক্ষিণ পাশের দিকে আর উত্তর পাশ এই ২ টা পাশ ভিডিও করেছি। তো মাঝখানে অনেক বিশাল এক জায়গা যেটা আসলে একবারে ভিডিও করা সম্ভব না। আর এই পাপোশগুলা আমার কাছে খুব ভাল লাগছিল। আর রিজনেবল প্রাইজের এই পাপোশটা মনে হয় ৳৮০০ বা ৳১,০০০ র মধ্যে ছিল। তবে এটা বড় একটা পাপোশ ২ ফিট বা ২.৫ ফিটের মতো। আর মানে খুব ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল অন্যান্য শপগুলা থেকে বা অন্যান্য দোকান যে আছে মার্কেটগুলাতে, তো ওইগুলা থেকে এখানে একটু দামটা আমার কাছে কম লেগেছে। আমরা যারা উত্তরাতে থাকি বা উত্তরার আশেপাশে থাকি, তো এইসব পাপোশগুলা কুশল সেন্টার, তারপরে লন্ডন প্লাজা এগুলাতে ভালো পাওয়া যায়। তো ওদের কাছে অনেক বেশি প্রাইস। তবে ওইখান থেকে আমার কাছে এখানে মনে হয়েছে প্রাইসটা অনেক কম। আমার যেহেতু পূর্ব প্রস্তুতি ছিল না, তো আমি তেমন কিছু কিনতেও পারিনি। তবে এই সাদা পাপোশটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল। আর সাদা হলে একটু অন্যরকমই লাগে আমার কাছে, কেন জানি ভালো লাগে সাদা সবসময়ই। তবে পাপোশগুলা আসলে আমার কাছে ভাল লাগছিল। আর এই যে এই সাইডের পাপোশগুলা এগুলা ৳৪০০ করে, কিন্তু এগুলা একদম বড় পাপোশ। এই পাপোশগুলা ৩ ফিট করে, তো এগুলাও দাম ছিল ৳৪০০ র মতো। তবে আমার কাছে খুব ভাল লাগছে। আর এই একটা পাশে পুরাটার মধ্যে চাবির রিং ছিল। আর এই পাশে মনে হয় বিভিন্ন যন্ত্রপাতির যে পার্টস-টার্টস এগুলা ছিল। তো আর এই পাশটাতে পুরাটাই প্লাস্টিকের জুড়ি। তবে এই জুড়িগুলি আরএফএল এর জুড়ির মতো না, ওই জুড়িগুলা থেকে আরেকটু উন্নত। আমার কাছে খুব ভালো লেগেছে। যদিও আমার প্রস্তুতি ছিল না, প্রস্তুতি থাকলে আমি কিছু নিয়ে আসতাম। তবে অল্প-স্বল্প নিয়ে এসেছি। আমি আসলে গিয়েছিলাম একটা কাজে, তো সেই কাজ করতে গিয়ে আমার এই দোকানটা চোখে পড়ল। আমি অবশ্যই অ্যাড দেখেছি, কিন্তু এটা যে এইখানে হাতের কাছে এত সেটা বুঝতে পারিনি। আর এই যে প্লাস্টিকের ঝুড়িগুলি, তো এগুলো আমার কাছে রিজনেবল প্রাইজের লেগেছে। কিছুদিন আগে আমি আরএফএল থেকে একটা সাদা প্লাস্টিকের ঝুড়ি কিনেছিলাম ৳২০০ দিয়ে। তো এখানে দেখলাম ৳১৩৫ নাকি ৳১২৫। আর এই একটা শাড়িতে পুরা যে পানির বোতলগুলা আছে এগুলা, তো পানির বোতলগুলাও খুব ইউনিক ছিল। এই যে এই প্লাস্টিকের ঝুড়িটা, তো এই প্লাস্টিকের ঝুড়িটা মনে হয় ৳১২৫ করে ছিল। তো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। এগুলো আমি আরএফএল থেকে ৳২০০ করে কিনেছি। অনেক ধরনের প্লাস্টিকের ঝুড়ি ছিল। তো সব ভিডিও করা হয়নি, আর সব ভিডিও করা আসলে পসিবলও না। তো এই পাশটাতে হচ্ছে পুরা যে বিনগুলা আছে, এই বিন বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের যে বিন বাক্সগুলা থাকে, তো এগুলা। আর আমি এই শোকেসটা দেখছিলাম, তো আমার একটা শোকেসের দরকার, এরকম ভাবছিলাম নিবো নাকি। পরে আর নেওয়া হয়নি। যেহেতু প্রিপারেশন ছিল না তাই আর নেইনি। তবে অন্য কিছু নিয়েছি। আর এই যে এই শাড়িটাতে আছে টুপি, যত ধরনের ক্যাপ আছে, তো শীতের, গরমের সব ধরনের ক্যাপ। এটা অনেকটা মিনিসো, ওয়ালমার্ট এগুলার মতো সবটা। তো বিশাল বড় একটা এরিয়া নিয়ে করেছে। তো এই পাশটাতে পুরাটাই হেয়ার যে ক্লিপগুলো আছে এই ক্লিপ। তো এই পাশটাতে অনেক কিছু, এই বিভিন্ন ধরনের যে প্লাস্টিক টাইলসগুলা আছে, তো এগুলোকে আসলে কি বলে আমি ঠিক জানি না। তো আমি শুধু ২ টা পাশ ভিডিও করেছি, আর পুরাটা ভিডিও করিনি। কারণ এত বড় জায়গা ভিডিও করাও সম্ভব না। আর আমার ছেলে খুব তাড়াহুড়া করছিল। তবে এই শপটা ঘুরে আমার কাছে খুব ভালো লেগেছে। ঘর সাজানোর যেই ডেকোর আইটেমগুলা, তো এগুলা অনেক কিছুই আছে। যদিও আমি ভিডিও করিনি, তবে কেউ যদি আসেন তাহলে দেখতে পাবেন। এটার ভিতরে আসলে অনেক ধরনের জিনিসপত্র আছে। তবে সব তো আর ভিডিও করা সম্ভব না। তবে কিছু জিনিস ভালো লেগেছে, আবার কিছু জিনিস ভালো লাগেনি। যেমন এই যে ফ্লাওয়ার ভাসগুলা, প্লাস্টিকের যে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার ভাস, তো এগুলা কিন্তু আমার কাছে ভালো লাগেনি। তবে এই যে কেটলির মতো যেই ফ্লাওয়ার ভাসটা ছোট, তো এটা হচ্ছে সিরামিকের। এটা আমার কাছে ভালো লেগেছে। তবে এই নিচের এগুলা কিন্তু সিরামিকের না, এগুলা কেমন জানি একটা প্লাস্টিক টাইপ, তবে ভালো লাগেনি। কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলি যা আছে, তো এগুলা দেখতে মনে হয় যে অরিজিনাল, তবে এগুলা এরকম মনে হয়নি। তবে এই সাইডটাতে হচ্ছে পুরাটাই টাওয়াল, বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের টাওয়াল। আর দোকানটার নামটাই তো আমি আপনাদের সাথে আসলে বলতে ভুলে গিয়েছি। তো এটার নামটা মনে হয় মিস্টার ডিআইওয়াই। তো এটা নাকি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তো অন্যান্য দেশেও নাকি আছে। আমি ঠিক জানি না, তবে আমি আসলে এই নামটা আগে দেখিনি। আমরা যেমন মিনিসো, ওয়ালমার্ট, টেস্কো এই ধরনের নামগুলা শুনে থাকি, কিন্তু আমি এই নামটা কিন্তু আসলেই শুনিনি। তবে আমি এইখান থেকে অল্প কিছু জিনিস নিয়েছি। এই যে এই জারটা, এটা ৬০০ ml এর একটা জার। তবে আমার কাছে এটা খুব কম প্রাইস মনে হয়েছে, ৳২২০ নিয়েছে।
আর এই যে এই লিড 2টা নিয়েছি আমি, এই তেলের বোতলের যে লিড, এই লিডগুলা, তো এই লিড 2টা নিয়েছে 95 টাকা। আর এই যে ছোট এই অ্যাকুরিয়ামটা, এটা নিয়েছে 160 টাকা। তবে আমার কাছে একটু প্রাইসটি এগুলার কমই মনে হয়েছে। তবে এই যে কাচের জার বা কাচের জিনিসপত্রের প্রাইসগুলো আমার কাছে একটু কম লেগেছে, অন্যান্য কিছুর প্রাইস আবার বেশি। আর এই তো কেয়ামের একটা পাতিল নিয়েছি, তবে এটা এখান থেকে নিইনি, এটা নিয়েছি আগোরা থেকে। আগোরাতে যে বাজার করার পরে যে পয়েন্ট জমে, তো আমার অনেক পয়েন্ট জমেছিল। এর আগেও আমার পয়েন্ট জমেছিল 300 কত টাকা, তো ওই পয়েন্টটা আর আমি কাজে লাগাতে পারিনি। ওদের নাকি একটা সময় আছে, ওই সময় পর্যন্ত না করলে নাকি আবার কেটে যায়। তো এজন্য এবার আগে আমি এটা উঠিয়ে ফেলেছি। এবারও আমার 680 টাকা পয়েন্ট হয়েছিল। তো 680 টাকা, আর এটা প্রাইস পড়েছে 875 টাকা প্লাস ভ্যাট। তো বাকিটা দিয়ে আমি এই পাতিলটা নিয়ে এসেছি। তো এইরকম পয়েন্ট জমলে আমি কোনো না কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করি। আর এটা হচ্ছে রাতের বেলা, তো রাতে মাছ নিয়ে এসেছিলো। আর এই মাছগুলা আমি রাতেই প্রসেস করে রেখে দিয়েছি। পরে এভাবে প্যাকেট করে রেখে দিলে দেখা যায় যে মাছের মধ্যে একটা গন্ধ ঢুকে যায়। তো আমি চেষ্টা করি সবসময় মাছটার সাথে সাথে ক্লিয়ার করে রাখার জন্য। অন্তত মাছটাকে 2-3 বার পানি দিয়ে ধুয়ে তারপরে রাখার জন্য। আর এই যে আমার এই বেসিনে কোনো পানি আটকানোর জন্য কোনো সিস্টেম নেই। তো আমি আর আগে যখন এখানে থেকেছিলাম তখন ছিল একটা কালো যে ঢাকনা থাকে ওইটা। তো এবারে সেটা আর পাইনি। তবে এই যে ঢাকনাটা এখন দিয়েছি, এটা হচ্ছে আমি আড়ং থেকে একটা কাঠের যে বাটি থাকে, তো সেই বাটি কিনেছিলাম। আর এই বাটিটা একদম ছোট ছিল, দেখতে অনেক কিউট ছিল, কিন্তু ইউজ করা যায়নি একদমই। একবার ধোয়ার পরেই জানি কালারটা কেমন নষ্ট হয়ে গিয়েছে। আমি আবার লবণ নেওয়ার জন্য ইউজ করতাম। তো এখানে এই যে আ চিংড়ি মাছ এনেছে আর মাগুর মাছ এনেছে, আর এটা বোয়াল মাছ ছিল। তো আমি এগুলাকে রাতেই ভালো করে ধুয়ে তারপরে বক্স করে রেখেছি। আর চিংড়ি মাছটাও আমি 2 বার পানি দিয়ে ধুয়ে তারপরে এভাবে রেখে দিয়েছি। আর আমি সবসময় মাছটা এভাবে রাখি পানি দিয়ে। তো এভাবে যদি পানি দিয়ে মাছটা রাখা হয় তাহলে মাছের স্বাদটা ঠিকই থাকে, মাছের স্বাদটা নষ্ট হয় না। আর এভাবে রেখে দিলে দেখা যায় মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো পানি দিয়ে অনেকদিন রাখা যায়, পানি দিয়ে অনেকদিন রাখলেও মাছের স্বাদটা নষ্ট হয় না। আর আমি মাগুর মাছটাও কেটে ভালো করে ধুয়ে একদম প্রসেস করে রেখে দিয়েছি যেন রান্না করতে পারি। আর আমি মাগুর মাছ সবসময় এরকম কেটে রান্না করি। এভাবে কেটে রান্না করলে আমার মনে হয় মাছের ভিতরে মশলাটা ঠিকমতো যায়, খেতেও ভালো লাগে। আমি আমার আম্মাকে সবসময় এভাবে রান্না করতে দেখেছি। তো সেই থেকেই শিখা, আমি অন্যভাবে আসলে পারি না। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, তো ছেলেরা স্কুলে চলে যাবে। একটু দেরি হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠতে। তো ছেলেরা বলছিল যে ভাত ভাজা করে দাও, ভাত ভাজা খেয়ে চলে যাব। যদিও ওরা সকালে ঘুম থেকে উঠে তেমন কিছু খেতে পারে না, তারপরেও আমি ভাত ভাজা করে ফেলেছিলাম। পোলাওর চাল দিয়ে আমি রাতেই ভাতটা রান্না করেছিলাম। ফ্রাইড রাইস করব ভেবেছিলাম, কিন্তু সময়ের জন্য আসলে হচ্ছিল না। তো ভাবলাম যে একটু ভাত ভাজা করে দেই। আর অন্যান্য সময় দেখা যায় আমার ছেলেরা ভালোই ভাত ভাজাটা খায়, কিন্তু সকাল থেকে হয়তো খেতে পারেনি। আর আমি সাথে একটু ট্যাংরা মাছ ভুনা করে এনেছিলাম, যেহেতু আমার হাসব্যান্ড খাবে। তো সে শুধু ভাত ভাজা খাবে না, তাই তার জন্য একটু ট্যাংরা মাছও ভুনা করে নিয়েছি। আর যেদিন আমি ফজরের নামাজ পড়ে শুয়ে যাই, তো সেদিনই দেখা যায় আমার সব কাজ এলোমেলো হয়ে যায়। তাই চেষ্টা করি ফজরের নামাজ পড়ে না শোয়ার জন্য। আর শুলে মনে হয় যে ওই দিনের কাজ আর আগায় না বা এগোতে চায় না। তবে মাঝে মাঝে কোনোভাবেই ঘুমটাকে আর কন্ট্রোল করতে পারি না। আর ঘুমের এত বেশি ঘাটতি থাকে যে সকালবেলা নামাজ পড়ার পরে শুইতেই হয়, না শুলে দেখা যায় পরে শরীর খারাপ লাগে। এজন্য মাঝে মাঝে সব উল্টাপাল্টা হয়। মাঝে মাঝে নিয়মের বাইরে গিয়েও কাজ করতে হয়। এটাই আসলে জীবন। তো আমার ভাত ভাজাটা হয়ে গিয়েছে আর 2 ছেলেকে আমি দিয়ে দিচ্ছি। তো ভাত ভাজাটা হতে বেশি সময় লাগেনি। ওদের 7:30 থেকে যেহেতু ক্লাস, আর আমি ঘুম থেকে উঠেছিলাম 6:15টার দিকে। তো এর মাঝখানে আমি আবার একটু বসেছিলাম, শুয়েছিলাম, কারণ কোনোভাবেই ঘুমের ঘাটতিটা পুরা হচ্ছিল না। আসলে সবকিছু রুটিন মাফিক চলতে চাই বা রুটিন মাফিক করতে চাই, কিন্তু আসলে হয় না। সবসময় যে রুটিনের মধ্যেই জীবন চলবে এমনও না। তো মাঝে মাঝে ব্যতিক্রম হবে, এটাই স্বাভাবিক। আর আমি ছেলেরা স্কুলে চলে যাওয়ার পরে বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। বসে চা খাচ্ছিলাম।
পরে ভাবলাম বাহিরের একটু ভিডিও করি, এত সুন্দর সবুজ প্রকৃতি সবার সাথে একটু শেয়ার করি। বাহিরের গাছপালাগুলা একদম সবুজ হয়ে গিয়েছে ২ দিনের বৃষ্টিতেই। একদম গাছপালা সব পরিষ্কার হয়ে গিয়েছে, কোনো ধুলাবালি নেই। দেখতেও খুব ভালো লাগছিল। আর এই বারান্দায় বসে থাকলে কেন জানি এমনিতেই মন ভালো হয়ে যায়। তো আমার বাসার সবারই এখানে এসে বসলে মন ভালো হয়ে যায়। তো আমার ছোট ছেলের বিশেষ করে ওর যখন মন খারাপ থাকে, কোনো কিছু নিয়ে বকা দেই বা ধমক দেই, তখন ও চুপ করে এসে এখানে বসে থাকে। ও প্রায়ই বলে যে এখানে বসে থাকলে ওর অনেক ভালো লাগে। তো এটা আমাদের সবারই। আর আমার বাসার সামনে থেকে এই অংশটা আসলে খুব ভালো লাগে দেখতে। আর যারা অপোজিট পাশে আছে তো ওই পাশটা আরও বেশি সুন্দর, আরও বেশি খোলামেলা, দেখতে আরও বেশি ভালো লাগে। আর বারান্দা থেকে এসে দুপুরে রান্নাবান্না করছি। তো দুপুরে রান্নাতে রাতে যে বোয়াল মাছ গুছিয়ে রেখেছিলাম তো সেটাই রান্না করছি। আমি কিছু বোয়াল মাছ একদম ভালো করে ধুয়ে রেখেছিলাম যেন সকালে এসে আমার আবার এই ধোয়ার পেরেশানিটা না নিতে হয়। তো রাতেই আমি একদম ভালো করে ধুয়ে তারপরে রেখেছিলাম। আর কাঠকচু এনেছিল, তো ওই কাঠকচু এই পাশের চুলায় ভাজছিলাম। আর আমরা কাঠকচুই বলি, আসলে কে কী বলে ঠিক জানি না। তবে এই কচুটা খেতে আমাদের খুব ভালো লাগে। আমার বাসার সবাই কম বেশি এই কচু বা কচুর শাকটা পছন্দ করে। আর এই তো মাছটা ভুনা করছি। তো আমি মাছ ভুনা করার সময় কোনো পানি দেই না। মাছ থেকে যে পানিটা বের হয়, ওই পানিটা দিয়ে আমি মাছটা ভুনা করি। আর এতে মাছের স্বাদটাও কিন্তু ভালো হয়। আর যদি আপনি আলাদা পানি দেন, তো আলাদা পানি দেওয়ার কারণে মাছের ওই স্বাদটা ভালো আসে না। আর আমি এখানে টমেটো দিয়েছি, আমার যে ফ্রোজেন করা টমেটো ছিল, তো সেই টমেটোই দিয়েছি। আর এই মাছটা খেতেও অনেক বেশি ভালো লেগেছিল। আর এই কাঠকচুটা আমি আগে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে সামান্য। তো এইভাবে সিদ্ধ করে নিলে দেখা যায় কচুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায়। এজন্য এইভাবে আমি আগে একটু সিদ্ধ করে নেই। যখন রান্না করছিলাম তো হঠাৎ করে দেখি যে চুলা বন্ধ হয়ে যাচ্ছে। ভাবলাম যে বাতাসে মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমার বাসায় আবার অনেক বাতাস আলহামদুলিল্লাহ। তো চারদিকে বন্ধ করে তারপরে রান্না করতে হয়। পরে দেখি যে না, সব বন্ধই আছে, তারপরেও চুলা বন্ধ হয়ে যাচ্ছে কেন? পরে বুঝতে পারলাম যে গ্যাস শেষ হয়ে যাচ্ছে। পরে আমি রান্নাটা আমার যে ইনফ্রারেড চুলা আছে তো সেই ইনফ্রারেড চুলাতে শেষ করেছি। আর চিন্তা করছিলাম যে আসলে কতক্ষণে আমি গ্যাস লাগাতো তারপরে আমি রান্নাটা কমপ্লিট করতাম। একটা চুলা থাকা মানে অনেক কিছু। আর যারা এলপি গ্যাস ইউজ করেন তারা আসলে বুঝতে পারেন যে একটা কারেন্টের চুলা বা ইন্ডাকশন চুলাগুলা কত প্রয়োজন। এরকম প্রায়ই হয়, আমার বেশিরভাগ সময়ই দেখা যায় রান্না করতে আসি বা মাঝপথে আমার এই উ গ্যাসটা শেষ হয়ে যায়। তো আমি এই পাশে আমার ইন্ডাকশন চুলাটাতে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই পাশে বসানোতে একটা প্রবলেম হয় যে আমি ভিডিও করতে পারি না। ভিডিওর স্ট্যান্ডটা আমি ঠিকমতো বসাতে পারি না। এটা আমার একটা বিশাল প্রবলেম হয়। এজন্য ইন্ডাকশন চুলাটা আবার ওই পাশে নিয়েছিলাম, ওই পাশে সেট করেছিলাম। কিন্তু এখন আবার এ পাশে আনতে হয়েছে। তবে আমার একটু অন্যরকম ইচ্ছা আছে, যদি আমি পারি তাহলে ইন্ডাকশন চুলাটা আমি অন্যদিকে একটু সেট করে নিব, যাতে আমাকে বারে, বারে নাড়াচাড়া না করাতে হয়। আমার মাছটা হয়ে গিয়েছে। তো আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। আর কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।